আসসালামু আলাইকুম সবাইকে। হৃদয়ের ঠিকানা গল্পের 57 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। রাত যেন নিজেকে ধীরে ধীরে মেলে ধরছে শহরের ব্যস্ততম অলিগলিতে। ঘড়িতে সময় 9টার কাঁটা পেরিয়ে 9:30। সময়টা হয়ে উঠেছে এক নরম নীরব ও গাঢ়। দিনের কোলাহল থেমে গিয়েছে, কিন্তু রাতের শব্দ এখনো পুরোপুরি জমে ওঠেনি। শহরের বড় বড় বিল্ডিংয়ের জানালায় কমলা বা ফিকে সাদা আলো ফুটে উঠেছে একে একে, যেন কেউ গোপনে অন্ধকারে পাখির পালক গুজে দিচ্ছে। দূরে কোথাও টিভির শব্দ, বাইরে রিক্সার বেলের টিং টিং শব্দ, গাড়ির হর্নের শব্দ ভেসে আসছে। বোঝাই যাচ্ছে এই শহর এখন ক্লান্ত, অথচ ঘুমায়নি একটু। আকাশে জ্যোৎস্না থাকলে হয়তো আলোটা কিছুটা রূপলি হয়ে ঝরা পড়তো বারান্দায় রাখা শুকনো ফুলদানিতে। আর যদি মেঘলা হয় তবে রাতটা আরো গভীর, আরো রহস্যময়। বাতাসে একটা শীতলতা মিশে থাকে, শুধু শরীর নয়, মনটা কেউ ছুঁয়ে দেয় যেন। এই সময়টাই কেউ বই নিয়ে বসে, কেউ ব্যালকনিতে এক কাপ চা নিয়ে ভাবনার ভিতর ডুবে যায়, আবার কেউ নিজের জীবনের সমীকরণ মিলাতে ব্যস্ত। এই যেমন উষা এই মুহূর্তে খানবাড়িতে পৌঁছেছে মিনিট 30 হবে। ভাবুক হয়ে মনটা হাজারটা সন্দেহ নিয়ে বসে আছে সে। আরিশা তখন থেকে বুঝিয়ে যাচ্ছে তার কথা মতন কাজ করতে হবে, কিন্তু উষাকে এক চুলো নাড়াতে পারেনি সে। অবশেষে রাফিদই তাকে ডেকে আনলো রুমে। রাফিদ ধীর পায়ে এগিয়ে এসে বসে উষার পাশে। বোনটার চোখে মুখে যতই নির্লিপ্ত থাকুক সে ঠিক বুঝে ভিতরে বোনটার চোখে মুখে যতই নির্লিপ্ততা থাকুক সে ঠিক বুঝে নিচ্ছে ভেতরে কত কিছু ঘুরপাক খাচ্ছে। উষার কাজ ছুঁয়ে হালকা করে চাপ দেয় রাফিদ। তারপর বিছানায় রাখা শাড়িটা তুলে নিয়ে চোখের সামনে ধরে একটুখানি হেসে বলল, শুন, ভাই যখন কিছু বলে তখন চোখ বন্ধ করে তা বিশ্বাস করতে হয়। আমি যদি বলি তোর জন্য একটা সারপ্রাইজ আছে, তাহলে সেটা শুধু চোখে দেখানোর জন্য নয়, তোর মুখে হাসি ফোটানোর জন্যই। উষা নীরব, তবুও চোখ নামিয়ে ফেলল। ভিতরের সন্দেহ আর অভিমান যেন ভাঙছে ধীরে ধীরে। রাফিদ আবার একটু নরম গলায় বলল, তুই যদি একবারও জানতি তোর মন খারাপ থাকলে আমার কেমন লাগে, তাহলে হয়তো এতটা নির্দয় হতি না। তুই চুপ করে বসে থাকিস, কিন্তু আমি বুঝি তোর ভিতরটা কেমন ওলটপালট হয়ে আছে। একটু থেমে উষার মাথায় হাত রাখে, তারপর আবারও মুচকি হেসে আহ্লাদি স্বরে বলল, রাতে একটু ঘুরতে যাব, বাইকে না, আজকে গাড়িতে করে। পার্থক্য শুধু বাহন, ভাইয়ের সঙ্গ কিন্তু আগের মতোই। আর শাড়িটা? আরিশা না বললেও আমি নিজেই বুঝেছি এটা তোকে ঠিক কতটা মানাবে। নীলটা তো রং নয় রে, একটা অনুভব। তুই পড়লে সেটা রং থেকে আলো হয়ে উঠবে। উষা এবার মুখ খুলে, ভিতরে দ্বিধাদ্বন্দ্ব আপাতত মন থেকে গায়েব, তবুও শিওর হতে বলল, সারপ্রাইজ? কিন্তু এখন সারপ্রাইজ কেন? এখন তো কোনো অকেশনও না। তাহলে? রাফিদ উষার কথায় বিস্তর হাসলো। উষার কাছে বড় রহস্যময় ঠেকলো রাফিদের কথা, কিন্তু তবুও কোমল কণ্ঠে আবারও বলল, আজকে রাতটা একটু আমাদের মতো হোক না, ক্ষতি কি? কতদিন একসাথে বসা হয় না। আজকে না কোনো অতীতের হিসেব, না কোনো ভবিষ্যতের ভাবনা, শুধু একটা নরম আলোর মতো মুহূর্ত, যেখানে তুই হাসবি আর আমরা দেখবো নয়ন ভরে। কতদিন তোর মুখে হাসি নেই। উষা মাথা তুলে চাই নিজের ভাই আর বোনের দিকে। আরিশা এবার শাড়িটা হাতে নিয়ে বলল, ভাইয়া তুমি বাহিরে যাও, আমি উষাকে রেডি হতে হেল্প করছি। দেখ উষি, আমি কিন্তু রেডি, তুই আন্ডা। উষা মিষ্টি করে হাসলো আরিশার কথায়। রাফিদ দরজার কাছে চলে যেতেই উষা বলল, বাবা ঠিক আছে তো? ওষুধ খেয়েছে? রাফিদ বলল, হ্যাঁ, ফুপু আর আপু মিলে খাইয়ে দিয়েছে। ঘুমোচ্ছে বলল তখন, তুই কথা বলবি? উষা বলল, থাক, ঘুমাচ্ছে যখন, পরে কথা বলবো নে। রাফিদ বাইরে এসে নিজের হাতে ফোনটা কানে তুলে নিল। বিশ্বজয়ের মতো হাসি দিয়ে বলল, শুনছো, রাজি করিয়ে ছেড়েছি, কিন্তু তুমি কোথায় আছো? ওপাশ থেকে বলল, বাহিরে আছি, তোদের সাথেই যাব। রাফিদ বলল, আচ্ছা। আর এদিকে সাগর, নাহিদ ভুইয়া, আরাফ, নেহাল গালিবকে বাসায় পৌঁছে দিয়ে সে নিজেও খানবাড়ির দিকে এসেছে। বাসায় আপাতত সামিন, নাবিলা ভুইয়া, আরাফ, নেহাল আর গালিব আছে। কোনো বিপদ আপদ হলে যেন তৎক্ষণাৎ কোনো ব্যবস্থা নিতে পারে সেজন্য। নাবিলা ভুইয়া চিন্তিত মুখশ্রীতে ভাইয়ের পাশে বসা। এক সময় হতাশ স্বরে বললেন, মেয়েটা ভালোই ভালোই সব মেনে নিলেই হয়, ভুল বুঝাবুঝি তো অনেক হলো। গালিব রাজভারী স্বরে বলল, ব্যাপারটা যতটা সহজ ভাবছেন আন্টি, এতটাও কিন্তু সহজ না। উষার সাথে এতটা রুড হওয়া ঠিক হয়নি। তার উচিত ছিল ঠান্ডা মাথায় একবার উষার সাথে বসে বিষয়টা একটু হলেও এক্সপ্লেন করা, কিন্তু সে তো তা করেনি। আর সেসব কথা বলেছে আত্মসম্মানে আঘাত আনতে যথেষ্ট। দেখো বাবা, ছেলেটাও তো পরিস্থিতির শিকার। গালিব এবার চুপ হয়ে যায়। হ্যাঁ, ছেলেটা পরিস্থিতির শিকার। পরিবারের অগোচরের সাগরের উপরে যে ঝড় বয়ে গিয়েছে তার জলজান্ত সাক্ষী তো গালিব আর নেহাল নিজেই। দীর্ঘশ্বাস ফেললো গালিব। নেহালের কাছে জানতে চাইল, ফোন দিয়েছিস? সব ঠিক আছে ওদিকে? নেহাল বলল, কথা হয়েছে। আর এদিকে রাফিদের কথা রাখতে উষা নীল শাড়ি পরেছে। কোমর সমান চুলগুলো পিঠময় ছড়িয়ে দিয়েছে। মুখে প্রসাধনী বলতে কিছুই নেই, ঠোঁটে শুধু নিউট লিপস্টিক, তাই তো দিত না।
এত রং কোথায় তার মনে? আরিশার জোড়াজুড়িতে লিপস্টিক পরেছে, কাজল কালো চোখে কাজল পরা হয় না অনেকদিন হলো। বিশেষ করে সাগর যেদিন বলেছিল সেদিনের পর থেকেই কাজল পরা ছেড়ে দিয়েছিল সে। এখনো মনে আছে কেমন রুক্ষভাবে তাচ্ছিল্য স্বরে বলেছিল, তোর চোখে আবার কাজল? এমনিতে চোখে কোনো জ্যোতি নেই, তাও আবার সাজগোজ। কাজল তো মানায় ওদের যারা শ্যামবর না হলেও রঙে মেজাজে জলজলে, তুই তো তা না রে। তা চোখে কাজল পরা মানে সাদাই কালি মাখা, দেখতেও বেমানান, মানায়ও না। সেদিনও উষা ঠিক একইভাবে শাড়ি পরেছিল। ক্লাস 6-এর ফাইনাল পরীক্ষা চলছিল তখন। সাগরের এমন তাচ্ছিল্যপূর্ণ কথা শুনে শুধু অপমানে নীল হয়ে গিয়েছিল উষা, কেঁদে কুটে একাকার অবস্থা। তারপর থেকে আর কখনো কাজল পরেনি সে। কিন্তু আজকে কেন জানি মনে পড়লো, মন বলছে অন্য চোখে কেন নিজেকে দেখতে হবে? নিজের চোখ দিয়ে নিজেকে দেখো। তোমাকে কাজল চোখে অপরূপা লাগে, তুমি কার কথা শুনে কাজল পরা ছেড়ে দিলে? যে তোমার দিকে ফিরেও দেখে না তার জন্য? উষার মন ঘোর বিরোধিতা করলো। না, সে কারো কথা শুনে কেন নিজেকে পরিবর্তন করবে কেন? কে কি বললো সেসব কেন শুনতে হবে? নিজের মনের কথা শুনে উষা নিজেকে আগে ভালোবাসে, তারপরে অন্যকে ভালোবাসার মতো দুঃসাহস দেখিও। তৎক্ষণাৎ আবারও মন বলল, না, সে তো নিজেকে ভালোবাসার আগে অন্যকে ভালোবাসার মতো দুঃসাহসিক কাজ করে ফেলেছে। কি আশ্চর্য! উষাকে অন্যমনস্ক হয়ে থাকতে দেখে আরিশা নিজ থেকেই বলল, কি রে, কি ভাবছিস? এত মুখটা এমনি গুমরামুখী বানিয়ে রেখেছিস কেন? আরিশার কথায় একটু নড়েচড়ে বসে উষা। রাফিদ মিররে দেখলো তা। সাদাফ একটু পর আর চোখে পেছনে তাকাচ্ছে, তো কখনো মিররেই দেখছে লাল শাড়ি পরিহিত রমণীকে। কেমন হাফফাস অবস্থা তার। লাল শাড়িতে দেখতে একদম বউয়ের মতন লাগছে আরিশাকে, চাইলেও দৃষ্টি সরাতে ব্যর্থ হচ্ছে সে। তেমন কিছু না, বাবার কথাই ভাবছি। কোথায় যাচ্ছি আমরা? কথাটা বলেই বাইরে দৃষ্টি নিক্ষেপ করলো উষা। ফ্রুকুসকে আশপাশ দেখলো তীক্ষ্ণ দৃষ্টিতে, বিস্ময় নিয়ে বলল, গাজীপুরের দিকে কেন যাচ্ছি আমরা? সাদাব বিরক্ত হয়ে বলল, উফ উশি, এত কথা বলিস না তো। একবার যখন বলেছি সারপ্রাইজ আছে, তখন দেখ না সামনে কি হয়। এত কৌতূহল কিন্তু ভালো নয়। উষা আর কিছু বলল না। এমনিতেই এসব তার ভালো লাগছে না, শুধু বড় ভাইয়ের কথা রাখতেই আশা। গত 15-20 দিন ধরে হাসপাতাল টু বাসা দৌড়দৌড়ি করে খুব ক্লান্ত হয়ে পড়েছে সে। রাতেও ঘুমাতে পারে না ঠিকঠাক মতো। বাবার অসুস্থতার কথা বলে বড় আব্বু ছুটি এনেছিল বলে কলেজে যাওয়ার চাপও নেই। আর এদিকে রাস্তা খালি ছিল বিধায় ঘন্টাখানেকের মধ্যে ওরা গাজীপুরে এসে পৌঁছালো। উষা তখনও ঘুমিয়ে পড়েছিল। গাজীপুরের নাম করা একটা রিসোর্টের সামনে এসে থামে রাফিদের গাড়িটা। সাদাব সঙ্গে সঙ্গে নেমে পড়ে গাড়ি থেকে। ঠিক তখন ওই সাগরের গাড়িটাও এসে থামে ওদের গাড়ির পেছনে। সাদাব এগিয়ে যায় ভাইয়ের গাড়ির দিকে, তারপর বলল, এখন কি করবে? ও তো ঘুমিয়ে গিয়েছে। সাগর সাদাফের কথা শুনে চমৎকার করে হাসলো, যেন এটাই সে চাইছিল। গাড়ি থেকে নেমে দাঁড়ায় সাদাফের সামনে, কাঁধে হাত রেখে উষ্টে হাসি বজায় রেখেই বলল, দারুণ, আমার অর্ধেক কাজ হয়ে গেল। ঘুমিয়ে পড়েছে যখন সুবিধাই হলো। জেগে থাকলে কি আমার সাথে যেতে চাইতো নাকি? সাদাফও হাসলো সাগরের কথায়, মাথা চুলকে লাজুক হেসে বলল, তা তুমি ঠিকই বললে। দুজন এগিয়ে যায় সামনের দিকে। সাগর গাড়ির দরজা খুলে আবসা আলোয় একবার পরখ করে নেই প্রেয়সীর মুখশ্রীখানা। ঘুমন্ত মুখটা দেখতে একটু বেশি মায়াবী লাগছে। সাগর কিছুক্ষণ তাকিয়ে থাকে উষার দিকে, যেন আশেপাশের সবকিছু ভুলে গেছে। আরিশা ভাইয়ের এমন অবস্থা দেখে গলা খাকারি দেয়, উহুম উহুম, মুরব্বি মুরব্বি, ছোট ভাই বোন আছে একটু তো। বাকিটা আর শেষ করতে পারলো না। সাগরের দৃষ্টি দেখে মিয়ে গেল এক প্রকার। সাগর দৃষ্টি স্থির রেখে নিজের ভাইয়ের দিকে গম্ভীর স্বরে বলল, আরিশাকে আর সাদাবকে রিসোর্টে রেখে তুই গাড়ি নিয়ে আমাদের পিছনে আয়। আমরা নদীর পাড়ে থাকবো, তুই সাইডে ফাইডেই থাকিস। একে তো গ্রাম, তার উপরে রাতের বেলা, বলা তো যায় না কখন কি হয়। রাফিদ মাথা নাড়িয়ে সায় জানায়, কিন্তু বাচ্চাদে সাদাব রাগাত স্বরে বলল, না না, এ ভারী অন্যায়। আমি এই মোটর সাথে থাকবো না, আর রাফি ভাইকেও একা ছাড়ছি না, আমি ওর সঙ্গেই যাব। সাগর দৃষ্টি নিক্ষেপ করলো সাদাফের দিকে, রাগী স্বরেই বলল, মনে মনে ঠিকই থাকতে চাস, মুখে ভাব দেখাস আর কি। আর আরিশা মেয়ে মানুষ, ওকে এখানে রিসোর্টে একা রেখে যাবি? তা সে যতই আমার পরিচিত হোক বা বন্ধুর রিসোর্ট হোক, বিপদ আপদ বলে কয়ে আসে না। রাফিদও ভাইয়ের মতো গম্ভীর স্বরেই বলল, তুমি একটু বেশি ভয় পাও ভাইয়া, খালি সবসময় বিপদ আপদ করো। কিসের বিপদের কথা বলো সবসময়? সাগর শীতল দৃষ্টিতে তাকায় ভাইয়ের দিকে, চাপা দীর্ঘশ্বাসটা গোপন রেখে বিড়বিড় করে বলল, আমি যতদিন আছি ততদিন আমার পরিবারের কেউ অনিরাপদ থাকবে না। পরিবারের সকলের নিরাপত্তা রক্ষায় আমি আমার জীবনও দিতে রাজি। ভালোবাসায় দায়িত্ব যেটাই হোক, যাদের নিয়ে বাঁচি তাদের বাঁচিয়ে রাখার দায়টুকু আমি কোনোদিনও ফেলে রাখতে পারবো না। পরিবার আর যাকে আমার বলেছি, তাদের নিরাপত্তা আমার কাছে কোনো চুক্তি না, এটা এখন রক্তের মতো বইছে আমার ভেতরে। যতদিন আমি আছি ততদিন তারা অন্ধকারে থাকবে না, তাদের সর্বদা আলোর সংস্পর্শে রাখাই আমার মূল কাজ। রাফিদ অবশ্য শুনল না সেসব। সে সাদাব আরিশা তিনজনের সাগরের আতঙ্কিত মুখখানা দেখলো, সাথে কি বিড়বিড় করছে বুঝলো না। রাফিদ আবারও বলল, এই ভাইয়া কি হলো, কি ভাবছো? সাগর বলল, হুম কিছু না। আমতা আমতা করে কথাটি বলেই থামলো সাগর। পরপর রাগী স্বরে বলল,
যা বলেছি তাই কর, কথার যেন নড়চড় না হয়। বলেই আর দেরি করলো না, উষাকে খুব সন্তর্পণে কুলে তুলে নিল। মেয়েটি ঘুমে যেন কোনো ব্যাঘাত না ঘটে সেদিকেও লক্ষ্য রাখছে সে। উষাকে কুলে নিয়ে ভাইদের থেকে বিদায় নিয়ে নিজের গাড়ির দিকে আসে। গাড়ি থেকে নামার আগেই সামনের সিটটা কিছুটা পিছনে হেলিয়ে দিয়েছিল, যেন উষা ঘুমাতে পারে নিশ্চিন্তে। গেটটাও খোলা রেখেছিল সে। উষাকে ছিটে বসিয়ে নিজেও গিয়ে বসলো ড্রাইভিং সিটে। মনোমুগ্ধের ন্যায় কিছুক্ষণ তাকিয়ে রইল উষার শুভ্ররঙা মুখের দিকে। মুখ বাড়িয়ে কপালে উষ্ণ স্পর্শ দিতেও ভুলল না। আবার নিজের সিটে ঠিক হয়ে বসে উষার গালে নিজের বাম হাতটা রাখলো। গম্ভীর স্বরে বলল, সুইট বি, আমার নজরের বাইরে তুমি কখনোই ছিলে না। এই যে ভাবছো আমার থেকে পালিয়ে গ্যান্ডা দিয়ে এসেছো, সেসব আমি জানি না। বোকা মেয়ে, বুদ্ধিশুদ্ধি এখনো কিছু হলো না। সেই প্রথম দিনে আমি তোমার গণ্ডিতে পৌঁছে গিয়েছিলাম, সেখানেও তুমি এই কয়দিন আমার নজরে ছিলে। এত দ্রুত আমি কখনোই তোমার সামনে আসতাম না, নিজেকে আরো একটু ভঙ্গুর দেখাতাম সকলের সামনে। আমার নাজেহাল অবস্থার কথা শুনে তুমি নিজেই গর্ত থেকে বেরিয়ে আসতে। কিন্তু আফসোস, হসপিটালে ওই বাস্টার্ডের উপস্থিতি টের পেয়ে আমি আর নিজেকে লুকিয়ে রাখতে পারিনি। এই হসপিটালে তোমার এত নিরাপত্তা এমনি এমনি পাওনি তুমি। সেই সুদূর ইউনাইটেড কিংডম টু বাংলাদেশ কোথাও তুমি আমার নজরের বাইরে ছিলে না সুইট বি, কোথাও না। আমি তোর সবচেয়ে নিরাপদ ঠিকানা। তুই আমার নিঃশ্বাসে মিশে থাকা প্রার্থনার মতো, নীরব অথচ অমূল্য, আমার সবচেয়ে পবিত্র প্রার্থনা। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নেবেন। আর সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।